হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে সানডে। তো আজকে সারাদিনে একটা অন্য প্ল্যান ছিল। ভেবেছিলাম যে আমরা আজকে দুপুরবেলা লাঞ্চ করতে কোথাও যাব। তো দুদিন আগে প্ল্যান করেছি রোববারে আজকে বেরোবো। তো দুদিন ধরে ওয়েদারটা ভীষণ খারাপ ছিল, তো সকালবেলা আবার প্ল্যান চেঞ্জ করেছি যে বেরোবো না। তার জন্য রান্নাবান্নার সব প্রিপারেশন করেছি। তো হঠাৎ দেখি আবার রোদ উঠেছে, তাও অমিত বললো যে ও বেরোবে। তো তাই জন্য আবার সমস্ত কিছু ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো দেখো, ফ্রিজ থেকে ইলিশ মাছটা বার করে ধুয়ে টুয়ে আমি রেখে দিয়েছিলাম রান্না করবো বলে, রান্না করেও ছিলাম। তো বাট তারপর সেটাকে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই আনারসটা আমি এনেছিলাম এটা দিয়ে চাটনি বানাবো বলে, আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে, বাট সেটা করা হলো না। তো দেখো, ইলিশ মাছের রান্নাটা আমার হয়ে গেছিলো, ভাতটা তার কিছুই হয়নি, শুধু এই রান্নাটাই হয়েছিল। তো এটা আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম। ও আবার একটু বেরিয়েছে, এবার লাঞ্চ হবে না ডিনার হবে তো জানি না, বলতে পারছি না। তো এখন তাই জন্য কোনো কাজ নেই, বসে আছি। তাই ভাবছি যে আমার মেকআপের জিনিসগুলো না সব ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো একটুখানি অর্গানাইজ করব। আর নাইকা থেকে আর পার্পেল থেকে একটা পার্সেল এসছে, তো সেটাও আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো। তো মোটামুটি আমাদের বেরোতে বেরোতে প্রায় 3টে বাজবে। আমরা স্নান টান করে বেরোবো, আর সকালে ব্রেকফাস্ট করে আর না ইকো পার্কে যাওয়ার প্ল্যান আছে। ইকো পার্কে অনেকদিন ধরেই যাওয়া হয় না, বেশ অনেকদিন আগের কথা। তখন ইকো পার্কে এতবার গেছি, যেতে যেতে জায়গাটা পুরো যাওয়ার প্রতি একটা অনিচ্ছাই হয়ে গেছে। তারপর থেকে না বেশ অনেকটা লং টাইম ধরে ইকো পার্কে যাইনি। তো ও ও বললো হঠাৎ করে, তো চলো ইকো পার্কে ঘুরে তারপরে ওখান থেকে ডিনার করতে যাব। তো এই মতনই প্ল্যান হয়েছে। তো চলো এবার তোমাদেরকে দেখাই সবটা। অনেক দিন ধরেই এগুলো গোছানো হয় না, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই আমি কিছু কিছু করে নামাচ্ছিলাম এগুলো গোছাবো বলে। দেখো, একটা ম্যাকের ফাউন্ডেশন, এটা এক্সপায়ার হয়ে গেছে, তো এটাকে ফেলে দেবো। আর এই কনসিলারগুলো সব শেষ হয়ে গেছে, সব কিছু একসঙ্গে মিশে রয়েছে। তো এগুলো আলাদা করতে হবে, যেগুলো এক্সপায়ার হয়ে গেছে ফেলে দিতে হবে, যেগুলো শেষ হয়েছে সেগুলোও ফেলে দেবো। আর এই মেকআপ ব্রাশগুলো আমার ভেতরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ভেতরে আরও রয়েছে, ওগুলোকে বার করতে হবে। মেকআপ ব্রাশের যে একটা অর্গানাইজার যে ব্যাগ ছিল, সেটা আমার নষ্ট হয়ে গেছে, তাই অ্যামাজন থেকে আমি একটা অর্ডার করেছি। তো সেটা আসলে এগুলো আবার ঠিকঠাক করে রাখবো। আর দেখো, সমস্ত কিছু বার করেছি, আরও বার করতে হবে, তাই তোমাদের সঙ্গে একটু ছোটো করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এই করার জন্য। আর এর মধ্যে অনেক কিছুই আমি আবার নাইকা থেকে অর্ডার করেছি, কিছু কিছু জিনিসের মধ্যে যেগুলো শেষ হয়ে গেছে। তো এবার চলো একে একে তোমাদের সঙ্গে যা যা নিয়েছি সেগুলো আমি দেখাচ্ছি। তো প্রথমে পার্পেলের প্যাকটা আমি আগে থেকেই না সিলটা কেটে ফেলে সব দেখে নিয়েছিলাম। তো সেটাগুলোও তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি। এখানে নিয়েছিলাম একটা ফেস সিরাম, একটা ছিল আন্ডার আর্ম সলিউশন, একটা এখানে লিপ লাইনার নিয়েছিলাম, একটা রেনের যে মিডনাইট যে কোল পেন্সিল সেটা নিয়েছিলাম। তো সেটা আমি আগের থেকেই খুলে ইউজও করে নিয়েছি একটু। তো এর সঙ্গে একটা শার্পনারও ছিল। আর এই একটা বিটরুট ফেস প্যাক দিয়েছিল ওরা গিফট, আর একটা দিয়েছিল মামাআর্থের অনিয়ন যে শ্যাম্পু, তার একটা পাউচ দিয়েছিল গিফট। তো আর নাইকা থেকে যে পার্সেলটা নিয়েছিলাম, দেখো সেটাই তোমাদের সঙ্গে এখন আনবক্সিং করছি। তো দেখো, প্রথমে এখানে নিয়েছিলাম একটা ডিট্যান ফেস প্যাক ছিল এটা একটা। তো তারপর ছিল একটা কম্প্যাক্ট পাউডার, তারপর ছিল একটা লিপস্টিক টিন্ট ছিল। আর নিয়েছিলাম, আমার এখন সঠিক মনেও নেই, আমি দেখে দেখে বলছি, রেনের একটা লিপ গ্লস নিয়েছিলাম, আর দুটো মার্সের লিপস্টিকও নিয়েছিলাম। আর যে কনসিলারগুলো আমার শেষ হয়ে গেছে, তো সেগুলোও নিয়েছিলাম। তো এটা হচ্ছে পিএসির একটা কনসিলার, যদিও এটা আমার এটা। আর এখানে ছিল একটা ল্যাকমির সিসি ক্রিম। আর এটা আরেকটা আমার কনসিলার ছিল। আর নিয়েছিলাম একটা কোকোনাট অয়েল, এটা আমি হেয়ার মাসাজের জন্য নিয়েছিলাম। আর তোমাদের এই সবগুলো খুলে খুলে একটুখানি দেখাচ্ছিলাম। অন্যান্য বার কিছু না কিছু গিফট থাকে, বাট এবার কোনো গিফটই ছিল না, পার্পেলের সঙ্গেই ছিল দুটো গিফট। তো লিপস্টিকের শেডগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কতটা পেরেছি জানি না। এটা ছিল লিপ লস টাইপের। কালারগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই। লিপস্টিকের কালারগুলো শেডগুলো আমার বেশ ভালো লেগেছে। এগুলো ছিল ক্রিমি ম্যাট লিপস্টিক। সামনে যেহেতু পুজো চলেই এলো, তাই জন্য আমি কিছু কিছু জিনিস কেনার চেষ্টা করছিলাম। এখনও তো অনেক কিছু নেওয়ার রয়েছে। তোমরা কে কে পুজোর শপিং শুরু করেছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আমি যা
তো তারপর দেখো প্রায় অলরেডি 4টে বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, ও রেডি হচ্ছিল, আর আমি দেখো এই দেখো 4টে বাজে। তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, কারণ দুপুরে তো কিছু খাওয়া হয়নি, সকালে সেই ব্রেকফাস্ট করা হয়েছে। তো আমরা বেরিয়ে বাড়ির কাছে একটা মিয়ামোর থেকে একটুখানি খাবার নিয়েছিলাম, অল্প করেই নিয়েছিলাম। তো ওখানে আমরা আর খাইনি, আমরা কিনে নিয়ে চলে গিয়েছিলাম। ভেবেছিলাম নিকো পার্কে গিয়ে ওখানে বসেই খাবো। তো আমরা যখন নিকো পার্কে গিয়ে পৌঁছিয়েছিলাম, তো তখন অলরেডি 5টা বাজে। তো দেখো এখানে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকেও গেছি। আমরা বেরোনোর আগে আবার 10-15 মিনিট একটুখানি বৃষ্টিও হয়েছিল, তাই জন্য না ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা ছিল, আর খুব মানে ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল, চারিদিকটা কোনো রোদ ছিল না। আর অলরেডি তো বিকেল হয়েই গেছে। তো বহুদিন পর ইকো পার্কে এলাম, বেশ ভালোই লাগছিল চারিদিকে পুরো। আর মানে সবুজে সবুজ ছিল, কারণ যেহেতু বর্ষাকাল। আর দেখো এই যে ঝিলটা না পুরো একদম, যেহেতু এই কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো পুরো একদম ফুলে উঠেছে। তো সেটা দেখতে বেশ ভালো লাগছিল, আর চারিদিকটা না পরিবেশটা ভীষণ ভালো লাগছিল। আর যেহেতু রোববার ছিল, সেই জন্য ভিড়ও ছিল, প্রচণ্ড ভিড় ছিল। তো এই ঝিলের এখানেই যে একটা বসার জায়গা মানে সিটগুলো রয়েছে, ওখানেই বসেছিলাম একটুখানি। তার বাকিটা সময় হেঁটেই বেরিয়েছিলাম। তো বসে আমরা এগুলো খাবারগুলো নিয়ে গেছিলাম, সেগুলো একটু খাচ্ছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা আরেকটুখানি ওখানে বসেছিলাম। তারপরে আর ওখানে বসে বসে আমরা ডিসাইড করছিলাম যে কোথায় খেতে যাব, সেটা নিয়ে একটা ডিসাইড চলছিল। তো ও বলছিল কারিমসা যাওয়ার কথা, আর আমি বলছিলাম সিমলা বিরিয়ানিতে যাওয়ার কথা, কারণ ওখানে কখনো যাইনি সিমলা বিরিয়ানিতে। আর ওখানের অনেক ইউটিউবের রিভিউ দেখছিলাম, বেশ খাবারগুলো ভালো, আজকেই দেখছিলাম। তো ওখানেই আমার খুব যেতে ইচ্ছে করছিল, তো ফাইনালি ওখানেই গিয়েছিলাম। তারপর সন্ধেবেলাটা একটুখানি হেঁটে ঘুরলাম, বেশ সুন্দর লাগছিল চারিদিকটা। তো এখানে না জলের মধ্যে কিছু একটা বেলুন টাইপের, এটার নাম আমি জানি না, এটা ছিল, ওটা দেখে বেশ মজা লাগছিল। তো সেটাই আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখছিলাম। এই দেখো জলের মধ্যে যে গোল এটা রয়েছে, তো এর মধ্যে কয়েকজন মানুষও ছিল। তো এটাই দেখতে বেশ ভালো লাগছিল, তাই এটা দেখছিলাম। আর চারিদিকের পরিবেশটা ভীষণই সুন্দর লাগছিল। তো অনেকটা হেঁটে বেরোনোর পর আমরা বেরিয়ে ওখানেই পাশে একটা চায়ের দোকান ছিল, তো ওখান থেকেই চা খেয়েছিলাম বেরোনোর পর। তো চা খাওয়ার পরে সামনে থেকে চলে গিয়েছিলাম পুরো একদম রেস্টুরেন্টে খেতে। তো এখানে এসে এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণই ভালো লেগেছে আমার। এখানকার ভীষণ অভিজ্ঞতাটা আমার ভীষণই ভালো হয়েছে। আমি তোমাদেরকে সব খাবারের রিভিউ দেবো, ঠিকঠাক করে চলো। আর এখানে ভেতরের যে অ্যাম্বিয়েন্সটা, সেটাই তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে একবার মানে যাওয়ার পর দেখাচ্ছিলাম। তারপরে আমরা একে একে অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো ফার্স্টেই অর্ডার দিয়েছিলাম, স্টার্টার অর্ডার করেছিলাম। তো সেখানেই ছিল হারিয়ালি কাবাব অর্ডার করেছিলাম। তো এটা একটুখানি স্পাইসি ছিল, একটু ঝাল ঝাল ছিল। আর আর পিসগুলো যথেষ্ট বড় বড় ছিল, আর এটা খেতে যথেষ্ট ভালো ছিল। আর এই যে পিসগুলো, এটা লেগের পিস দিয়ে করা হয়েছিল, প্রচণ্ড সফট। আর তোমাদেরকে আমি খেয়ে দেখাচ্ছিলাম। তা যাই হোক, তো এরপরে আমরা এইটা খেতে খেতে নেক্সট অর্ডারও করে দিয়েছিলাম। নেক্সট ছিল তান্দুরি রুটি আর চিকেনের একটা আইটেম, এটা চিকেন কোলাপুরি বা কিছু একটা ছিল। তো এখানে একটা ব্লান্ডার হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে এই রেসিপিটার মধ্যে না কারি পাতা ছিল, তো সেটা আমরা বুঝতে পারিনি। রান্নাবান্না একদম নো ডাউট ভালো ছিল, বাট যেহেতু কারি পাতা ছিল সেই জন্য আমার একটু কেমন লাগছিল খেতে। তো চিকেনের মধ্যে কারি পাতাটা আমার ঠিক মানে ভালো লাগছিল না, মানে মোটামুটি লেগেছে। তো সেটা ওদের কোনো ফল্ট নয়, রান্নাবান্না ওদের একদিক থেকে একদম ঠিকঠাক। বাট আমরা এটা চুজ করতে ভুল করেছিলাম। আর চিকেনের পিসগুলো যথেষ্ট বড় বড় ছিল, আর সবথেকে বড় কথা প্রচণ্ড ফ্রেশ ছিল, একদম যে ফ্রেশ সেটা খুব ভালো করেই বোঝা যাচ্ছিল। আর আর আরেকটা হচ্ছে গিয়ে তান্দুরি রুটিটা না ময়দার ছিল না, এটা আটার ছিল, এটাই সবথেকে একটা ভালো ব্যাপার। আর তো মোটামুটি এইটা খাওয়া কমপ্লিট করতে করতে আমাদের পেট অলরেডি ফুল হয়ে গিয়েছিল, তাও যেটার জন্য এখানে আসা, মানে বিরিয়ানি। তো বিরিয়ানি খাওয়ার জন্যই মেইন এখানে আসা হয়েছে।
তো অনেক রেস্টুরেন্টের খাবারের উপরেই দেখবে প্রচণ্ড তেল ভাসে, এটাই সেরকম কোনো ব্যাপার ছিল না। তো এটা আমার যথেষ্ট ভালো লেগেছিলো। তো বিরিয়ানি আমরা 2 প্লেট অর্ডার করে নিই, কারণ যেহেতু এত কিছু আগে আমাদের খাওয়া হয়ে গেছিলো, তো পেটটা যেহেতু অলরেডি ফুল ছিল, সেই জন্য আমরা 1 প্লেটই অর্ডার করেছিলাম। তো একটা স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম আমরা। আর দেখো কোয়ান্টিটিটা যথেষ্ট ছিল, মানে নর্মাল প্লেট আর স্পেশাল প্লেটের মধ্যে শুধু একটা মাংসের পিসই এক্সট্রা, এটাই। আর বিশাল বড় সাইজের একটা আলু ছিল, আর বিরিয়ানিটা তো দারুণ একটা অ্যারোমা ছিল, বেরোচ্ছিল। তো আমি কায়দা করে তোমাদের একটুখানি মানে ভিডিও নিয়ে একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর পিসগুলো যথেষ্ট বড়, যথেষ্ট বড়। এখন কারণ অনেক দাদা বৌদিতেও না এত বড় বড় পিস দেয় না। তো এখানে আমাদের মানে আমরা কীরকম পিস লাগবে আমরা বলে দিয়েছিলাম। তো আমরা একটা চেয়েছিলাম এরকম চাপের মানে সিনার পিস, আর একটা চেয়েছিলাম এরকম নালির পিস। তো ওরা দেখিয়েই বলেছিল যে ঠিক আছে কি না। আর আলুটার মধ্যেও প্রপার একদম কুকড মশলা ঢুকেছিল, বাট আলুটা একটু সামান্য শক্ত ছিল ভেতরটা। তো সেটা ওদেরকে বলায় ওরা নতুন করে আরেকটা আলু দিয়ে গিয়েছিল। তো আমরা এটা ডিভাইড করে নিয়েছি, যদিও আমি এতটা খাইনি, আমি এর হাফও খাইনি। তো বাকিটা ওই খেয়েছিল। আর আজকে আমার পছন্দের মাংসের পিসটা ও, আর ওর পছন্দেরটা আমি নিয়েছিলাম। আমরা এরকম পাল্টাপাল্টি করে নিয়েছিলাম। তো দেখো এই আলুটা দিয়ে গেছে, আর যথেষ্ট বিরিয়ানিটা ভালো খেতে ছিল। আর আমার না এখন দাদা বৌদির স্টাইলের বিরিয়ানি অতটা ভালো লাগে না, কলকাতা স্টাইলের যে মানে কলকাতা স্টাইলের বিরিয়ানিটাই বেশি ভালো লাগে, ব্যারাকপুর স্টাইলেরটা এখন আর অতটা ভালো লাগে না। কারণ আমি আমার সেই ছোটোবেলা থেকে দাদা বৌদির বিরিয়ানি খাচ্ছি, মানে যখন আমার 3 বছর বয়স প্রায়, সেই সময় থেকে খাচ্ছি। তো আমার বাবা ওখানে মিটিংয়ের জন্য দেখতো, তখন থেকে নিয়ে আসতো, তো তখন থেকে ওখানকার বিরিয়ানি খাই। তো রিসেন্টলি নতুন আউটলেট হওয়ার পরে দাদা বৌদি রেস্টুরেন্টটা ওপেন করার পর থেকে খুবই কোয়ালিটি খারাপ হয়ে গেছে বলে আমার আর ওখানকার বিরিয়ানি খুব একটা ভালো লাগে না। তো আমরা এইভাবে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, তারপরে আমরা আইসক্রিম নিয়ে বাড়ি ফিরেছিলাম। কিন্তু অলরেডি দেখো যখনই বেরিয়েছি, তো তখনই বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, মানে বৃষ্টি আমাদের পেছন কিছুতেই ছাড়বে না, সারাদিন ভালো থাকার পরেও সেই বৃষ্টি হতেই হলো। তো আমরা এখানে 1 ঘন্টা ওয়েট করার পর আমরা বাড়ি ফিরে আসি।